নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 21 তারিখ শনিবার। জানাবো আজকের 15টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। গণতন্ত্রেরই জয়, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে কড়া জবাব সুপ্রিম কোর্টের, স্বস্তিতে পশ্চিমবঙ্গবাসী। পদ ফিরে পাচ্ছেন পাক ভূমে আটক হওয়া পুনম, চিঠি পোস্ট করলেন শুভেন্দু। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা, ফোন করতেই সিইসি জ্ঞানেশ কুমারকে জানালেন সিইও। কৌটোয় ঢাকনা দিয়ে রাখার মতো, দলে সক্রিয়দের কোণঠাসার অভিযোগ তুলে বেসুরো দিলীপ জায়া। যমুনা এক্সপ্রেসওয়ে শিল্পাঞ্চলে অত্যাধুনিক ডেটা সেন্টার প্রকল্পে খরচ 400 কোটি। বিহারে তোলপাড়, মিথ্যে তথ্য ভোটে জিতে মন্ত্রী, 42 বিধায়ককে তলব করলেন হাইকোর্ট। প্রার্থী তালিকা নিয়ে কালীঘাটে মমতা অভিষেক বৈঠক, চমক 2 তারকা প্রার্থী। ছেলে ধরা সন্দেহে মা মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা, 9 বছর পর চুঁচুড়া আদালতে 25 জনের বড় সাজা। বন্দে মাতরম নিয়ে হাইকোর্টে মামলা, আদালতে হস্তক্ষেপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অধীর চৌধুরী। 8 বছরের শিশুকে যৌন হেনস্থা, বুলডোজার চালিয়ে ভাঙা হলো অভিযুক্তর বাড়ি। প্রতিকূলে চলে যাওয়া সন্তান হারানোর মতো, সাংবাদিক বৈঠকে বিরক্ত সেলিম, আচমকাই অন্যরকম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ, মধ্যস্থতা করতে গিয়ে জখম 2 অধ্যাপক। উত্তরবঙ্গে মিনি কলকাতা কার দখলে, 2026-এ শিলিগুড়ির সিংহাসনে কি ফিরবে ঘাসফুল, নাকি পদ্মেই আস্থা? মসজিদ আমরাই করব, হুমায়ুনের বাবরি মসজিদের জন্য টাকা দিলেন টিএমসি নেতা। লক্ষ লক্ষ একর বোরো চাষে সর্বনাশ হতে পারে, মাথায় হাত কৃষকদের। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে এক নজিরবিহীন এবং ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের একাধিপত্যে কার্যত ইতি টেনে এখন থেকে পুরো প্রক্রিয়াটি বিচার বিভাগীয় নজরদারিতে করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আদালতের এই কড়া হস্তক্ষেপে সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষিত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল গণতন্ত্র। শুক্রবার রায়দান পর্বে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এন.ভি. অঞ্জরিয়ার 3 সদস্যের বিশেষ বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করলেন। রাজ্যের এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতি বিবেচনা করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, বিচার বিভাগীয় নজরদারি এখন থেকে ভোটার তালিকা বা এসআইআর স্ক্রুটিনির কাজ হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সরাসরি তত্ত্বাবধানে। বিশেষ কমিটি প্রতিটি জেলায় জেলায় জজ এবং অতিরিক্ত জেলা জজ পর্যায়ে বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়ে কমিটি গঠন করা হবে। কেন ভোটারদের নাম তালিকায় থাকবে না সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারকরাই। আগামী 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও একটি অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। কোনো প্রকৃত ভোটারের নাম বাদ যাতে না যায় তা নিশ্চিত করতে হবে এই পদক্ষেপ। এতদিন অভিযোগ উঠছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সির দোহাই দিয়ে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনকি বুথ স্তরের আধিকারিকদের কাজেও কমিশন বাধা দিচ্ছে বলে অভিযোগ ছিল। তবে এবার থেকে যেহেতু জেলা বিচারকরা অভিযোগগুলি সরাসরি খতিয়ে দেখবেন, তাই স্বচ্ছতা বজায় থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। এদিনের রায়দান পর্ব শেষে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে এসে জয়কে গণতন্ত্রের জয় হিসাবে ব্যাখ্যা করছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত বছর 23 এপ্রিল, সবে 24 ঘন্টা হয়েছে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার। অন্যদিকে পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন এক জওয়ান, নাম পুনম কুমার সাউ। তিনি বাংলার জওয়ান। পাক এলাকায় ঢুকে পড়তেই পুনমকে আটক করেছিল পাক রেঞ্জার্স। এই ঘটনার পরে তৈরি হয় উত্তাল পরিস্থিতি। ভারত পাকিস্তান সংঘর্ষে পুনমের ঘরে ফেরা ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা। ফ্ল্যাগ মিটিংয়ের পরেও পুনমকে ফেরানো হয় না পাকিস্তান। প্রায় 3 সপ্তাহের টানাপোড়েন 23 মে নিজের রিশরার বাড়িতে ফেরেন পুনম। সেখান থেকেই এখানে ছিলেন তিনি। বারবার আবেদন জানিয়েছিলেন সেনায় ফিরিয়ে নেওয়ার জন্য, তবে অবশেষে তার আবেদনে শিলমোহর দিয়েছে বিএসএফ। কার্যবিধি মেনে মাসের পর মাস পরিষেবা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল তাকে। অবশেষে পুনমের 17 বছরের কর্মজীবন এবং কার্যক্ষেত্রে কাজের মূল্যায়নের পর তাকে আবার ব্যাটালিয়নে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএসএফ। বৃহস্পতিবার পুনমের পদ ফিরে পাওয়ার চিঠি নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের পোস্টে তিনি লেখেন, তার আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করার পরে এবং ওনার দীর্ঘকালীন কর্মজীবনের পর্যালোচনা এবং মূল্যায়নের পর ওনাকে বিএসএফ এর পুরনো পদে পুনর্বহাল করা হয়েছে। শুভেন্দুর পোস্ট করা চিঠিতে লেখা হয়েছে, বিএসএফ এর 24 নম্বর ব্যাটালিয়নের পুনরায় যোগ দেবেন পুনম।
এক্ষেত্রে চাকরি থেকে বরখাস্ত করার দণ্ড কমিয়ে 30 দিনের ফোর্সের হেফাজতে সশ্রম কারাদণ্ড হিসাবে গণ্য করা হবে। সহজবোধ্য ভাষায় 30 দিনের সাজা বা হেফাজতের পরে আবার বিএসএফ এ যোগদান করবেন পুনম। চূড়ান্ত তালিকা প্রকাশ 28 ফেব্রুয়ারিতে। অমীমাংসিত ভোটারদের ভাগ্য নির্ধারণে অতিরিক্ত তালিকা প্রকাশ হলেও বাকি ভোটারদের তালিকা প্রকাশ হবে 28 ফেব্রুয়ারি। সিইসি জ্ঞানেশ কুমারকে আশ্বাস দিলেন সিইওরা। শীর্ষ আদালতের নির্দেশের পরেই ফোন আসে জ্ঞানেশ কুমারের, তখনই তাকে সরাসরি জানান সিইও লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সেখানে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, সেটাই জুডিশিয়াল অফিসার সিদ্ধান্ত নিতে পারবেন। সেখানে মাইক্রো অবজারভারদের এবং ইআরওদের মতপার্থক্য হচ্ছে, সেগুলি হাইকোর্টে যাবে বলে মনে করা হচ্ছে। হাইকোর্টের জুডিশিয়ালি অফিসারের কাছে সেগুলি অমীমাংসিত থাকবে। সেগুলি বাদ দিয়ে চূড়ান্ত তালিকা 28 ফেব্রুয়ারি প্রকাশিত হবে। বাকি ভোটারদের নাম সাপ্লিমেন্টারি হিসেবে প্রকাশ হবে, কিন্তু তাতে দিনের শেষে চূড়ান্ত ভোগান্তি ভোটারদের। শুক্রবার ডিএওদের সঙ্গে বৈঠক করেন সিইও। সূত্রের খবর, বৈঠকে ডিএওদের সতর্ক করে বলেন, ছেলে খেলা আর করবেন না, যতটা সম্ভব কাজ শেষ করুন। তবে বৈঠকে প্রায় সব ডিএওরাই জানিয়েছেন স্ক্রুটিনিতে আরও 4-5 দিন সময় লাগবে। সিইর কাছে তারা জানিয়েছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে মূল সমস্যা। 1,20,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এখনো জট রয়েছে। সেক্ষেত্রে এই বিষয়ে বাদ দিয়ে তালিকা প্রকাশ করা হবে। নিঃসন্দেহে এটা আংশিক তালিকা বলা গেলেও সিইও দপ্তরের বক্তব্য, এটা কি তারা চূড়ান্ত তালিকা বলছে, কারণ এই তালিকায় যে নামগুলো রয়েছে সেগুলি কমিশনের ঝাড়াই বাছাই করে একেবারে সুনিশ্চিত করে প্রকাশ করছে। 26 বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে আবেদন জানিয়েছেন। কোন কোন কেন্দ্র থেকে লড়তে চান তাও স্পষ্ট করে উল্লেখ করেছিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। এই আবেদন নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে আলোচনার মাঝেই দল নিয়ে বেসুরো কথা বললেন তিনি। শুক্রবার মেদিনীপুরের আরএসএস এর নতুন কার্যালয় উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। অভিযোগ তুললেন, দলে যারা সক্রিয় তাদের কোণঠাসা করে রাখা হয়। তিনি এও স্বীকার করেছেন বলে দাবি রিঙ্কুর অভিযোগ। এত বছর ধরে দল করছি, আমাকে একটা মণ্ডলের সাধারণ সম্পাদক করা হয়নি। আসলে আমি তো দুয়ারে দুয়ারে ঘুরে সবার সঙ্গে যোগাযোগ রাখি। এমন কর্মী দল কখনো সামনে এগিয়ে দিতে চায় না। কৌটোয় ঢাকনা দিয়ে চেপে রাখার মতো হয়। রিঙ্কুর অভিযোগ, এত বছর ধরে দল করছি, আমাকে একটা মণ্ডলের সাধারণ সম্পাদক করা হয়নি। আসলে আমি তো দুয়ারে দুয়ারে ঘুরে সবার সঙ্গে যোগাযোগ রাখি। কৌটোয় ঢাকনা চেপে রাখার মতো। রিঙ্কু দেবীর আরও অভিযোগ, রাজনীতি মানে তো মিথ্যে, অভিনয় আর প্রভাব খাটানো। আমার ডিকশনারিতে ওসব নেই। আমি অনেকদিন ধরে মানুষের সঙ্গে কাজ করি, দলে এখনো কোনো পদ পাইনি, এমনকি আমাকে মণ্ডলের দায়িত্ব দেওয়ার যোগ্য মনে করেনি। আসলে আমার মতো সক্রিয় যারা, তাদেরকে পিছনে ঠেলে দেওয়া হয়, সামনে আনা হয় না। এখানেই তো ভয়, আমাকে যদি কোনো পদে এখনো পর্যন্ত না আনে তাহলে টিকিট কি দেবে? আমি তো 50-50 ধরে রেখেছি। বীজপুর আমাকে বরাবরের পছন্দের জায়গা। আর এরপরে তো বিয়ের সূত্রে মেদিনীপুরে আসা, দেখা যাক কি সিদ্ধান্ত নেয় দল। উত্তরপ্রদেশকে প্রযুক্তি এবং ডিজিটাল দুনিয়ার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বড় পদক্ষেপ করল যোগী আদিত্যনাথের সরকার। এবার যমুনা এক্সপ্রেসওয়ে শিল্পাঞ্চলে তৈরি হতে চলেছে একটি বিশাল হাইপার স্কেল ডেটা সেন্টার। প্রায় 400 কোটি টাকার বিনিয়োগে এই প্রকল্পটি করতে চলেছে বিকে সেলস কর্পোরেশন। সম্প্রতি সংস্থার হাতে 5 একর জমি বরাদ্দপত্র তুলে দেন ইডিওর সিইও রাকেশ কুমার সিং। ডিজিটাল পরিকাঠামো নিরিখে উত্তর ভারতের জন্য এই প্রকল্পকে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখেছেন বিশেষজ্ঞরা। ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাক্তনিক করণ গুপ্তের নেতৃত্বে তৈরি হতে চলা এই ডেটা সেন্টারে থাকবে 2টি অত্যাধুনিক ভবন, যেখানে প্রায় 7,000 সার্ভার র্যাক বসানো হবে। আগামী 18 মাসের জন্য এই তথ্য ভাণ্ডার চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর ফলে তথ্য সঞ্চয়, ক্লাউড পরিষেবা এবং এআই প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে। কর্মসংস্থান হবে অন্তত 100 জন উচ্চশিক্ষিত পেশাদার। পরিবেশের কথা মাথায় রেখে এখানে সৌরবিদ্যুৎ, অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবস্থা করা হয়েছে। প্রস্তাবিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি প্রকল্প হওয়ায় নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ, দ্রুতগতির ফাইবার নেটওয়ার্কের সুবিধাও মিলবে। কেরল প্রযুক্তি নয়, যমুনা অঞ্চলে উৎপাদনের চাকা ঘোরাতে এবার এগিয়ে এলো বিদেশের সংস্থাও। ইতালির বিখ্যাত স্লিম প্লাস্ট গ্রুপ অটোমোবাইল শিল্পের জন্য এখানে প্লাস্টিক এবং রোটেশনাল মোল্ডিং তৈরির কারখানা গড়ছে। প্রায় 70 কোটি টাকা বিনিয়োগের এই প্রকল্পে 50% হবে সরাসরি বিদেশি বিনিয়োগ। 3 একর জমির এই প্রকল্পটি চালু হলে স্থানীয় সরবরাহ ব্যবস্থা এবং ক্ষুদ্র শিল্পাঞ্চল এক নতুন অক্সিজেন পাবে। বিধানসভা নির্বাচনে রেশ কাটতে না কাটতেই বড়সড় আইনি জটিলতায় জড়িয়ে পড়ল বিজেপি জেডিইউ জোট সরকার। নির্বাচনী হলফনামায় ভুল এবং অসম্পূর্ণ তথ্য দেওয়ার অভিযোগে রাজ্যের 42 জন বিধায়ককে কড়া নোটিশ পাঠালো পাটনা হাইকোর্ট। অভিযুক্তদের তালিকায় বর্তমান সরকারের প্রভাবশালী মন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী এবং হেভিওয়েট বিধায়কদের নাম রয়েছে, যা বিহারের রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। আদালতে কেন এই মামলা? অভিযোগ উঠেছে নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামার অনেক প্রার্থী তাদের সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতা এবং জন্ম তারিখ সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন। সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলিতে পরাজিত প্রার্থীরা দাবি করছে এই মিথ্যা তথ্যের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। নির্বাচনের 2.5 মাস পর এই গুরুতর অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের দ্বারস্থ হন তারা। কাদের পাঠানো হয়েছে নোটিশ? পাটনা হাইকোর্টে যাদের কাছে জবাব চেয়েছে তাদের মধ্যে রয়েছেন রাজ্যের অর্থ এবং শক্তি মন্ত্রী বিজেন্দ্র প্রসাদ যাদব।
প্রাক্তন মন্ত্রী জীবেশ মিশ্র, বিধায়ক চেতন আনন্দ এবং আরজেডি বিধায়ক অমরেন্দ্র প্রসাদ। আদালতের পর্যবেক্ষণ, গণতান্ত্রিক অধিকার, ভোটারদের হলফনামা তথ্যের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করেন, তাই এখানে অসত্য তথ্য দেওয়া অত্যন্ত গুরুতর অপরাধ। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন। আবেদনকারীদের অভিযোগ, নির্বাচন কমিশন এই হলফনামা যাচাই বা স্ক্রুটিনি করার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করেনি। কমিশনের নজর এড়িয়ে কিভাবে এই ত্রুটিপূর্ণ হলফনামা ছাড়পত্র পেল তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। এবং গত নভেম্বরে নির্বাচনে বিজেপি 89 এবং জেডিইউ 85টি আসন পেয়ে সরকার গড়লেও এই 42 বিধায়কের ভাগ্য এখন আদালতের রায়ের উপরে ঝুলে রয়েছে। বিধানসভা নির্বাচনকে রেখে প্রার্থী তালিকা তৈরির প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন দলের সর্বোচ্চ নেতৃত্ব। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের অন্তর্মহলে জোর জল্পনা, বাংলার এক জনপ্রিয় গায়িকা এবারে নির্বাচনে প্রথম তৃণমূলের টিকিট লড়তে পারেন। পাশাপাশি সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক অভিনেত্রীকেও প্রার্থী করা যেতে পারে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে জনসংযোগ বাড়ানো এবং নতুন ভোটারদের আকৃষ্ট করার কৌশল নিয়েছে দল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারে নির্বাচনে তৃণমূল পুরনো এবং অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন মুখকে সামনে এনে সংগঠনের ভিত আরও মজবুত করতে চাইছে। দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত নেতাদের পাশাপাশি জনপ্রিয় এবং পরিচিত ব্যক্তিত্বদের প্রার্থী করে ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে দল। এদিকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তৃণমূলের বহু নেতা দল ছাড়তে আগ্রহী। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, অন্তত 50 জন তৃণমূল নেতা তাদের দলে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। যদি তিনি জানিয়েছেন সবাইকে দলে নেওয়া হবে না, বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। প্রার্থী তালিকা প্রকাশের পর এই উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। নতুন এবং চমকপ্রদ মুখের উপস্থিতি নির্বাচনের লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল। 2017 সালে সেই হাড় হিম করা ঘটনা মনে আছে? হুগলির বলাগড়ের আসানপুর গ্রামে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের স্ত্রী এবং কন্যাকে ছেলে ধরা সাজিয়ে পিটিয়ে এবং পুড়িয়ে মারার চেষ্টা করেছিল উত্তেজিত জনতা। সেই নারকীয় ঘটনার 9 বছর পর অবশেষে এলো বড় রায়। শুক্রবার হুগলি চুঁচুড়া ফাস্ট ট্র্যাক আদালতে এই মামলার 25 জনকে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে। আদালতের রায়ে মূল দুই অভিযুক্ত গোপাল রায় এবং পূর্ণিমা মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও বাকি 23 জন দোষীকে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক পীযূষ কান্তি রায়। সাজাপ্রাপ্তদের মধ্যে 5 জন মহিলাও রয়েছেন। 2017 সালে জানুয়ারি মাসে গাড়ি নিয়ে যাওয়ার সময় মা এবং মেয়ে তাদের চালককে ঘিরে ধরে গ্রামবাসীরা। মুহূর্তের মধ্যে রটে যায় তারা ছেলে ধরা। এরপরই শুরু হয় নৃশংস গণপ্রহার। তাদের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। উত্তেজিত জনতার ছোড়া তীরে এক সিভিক ভলেন্টিয়ার জখম হন এবং মোট 11 জন পুলিশকর্মী আহত হয়েছেন। আইনি লড়াই এবং জয়। তদন্তকারী অফিসার অলোক চট্টোপাধ্যায়ের পেশ করা চার্জশিট এবং 27 জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 307, 326, 333 সহ একাধিক ধারায় দোষীদের সাজা ঘোষণা করা হয়েছে। বিবাদী পক্ষেরও 7 জন আইনজীবীর সওয়াল চললেও উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে শেষ রক্ষা হয়নি অপরাধীদের। তদন্তকারী অফিসার অলোক চট্টোপাধ্যায়ের পেশ করা চার্জশিট এবং 27 জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 307, 326, 333 নম্বর একাধিক ধারায় দোষীদের সাজা ঘোষণা করা হয়েছে। বিবাদী পক্ষের 7 জন আইনজীবীর সওয়াল চললেও উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে শেষ রক্ষা হয়নি অপরাধীদের। এই রায়ের মাধ্যমে সমাজে কড়া বার্তা দেওয়া গেল বলে মনে করছেন আইনজ্ঞরা। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।